নেক্সট। আচ্ছা, তো আমরা দেখলাম যে অবজেক্ট অফ প্রেপোজিশন অ্যাডভার্ব অফ টাইম অর প্লেস হয়ে গেল। সো যে মুহূর্তে সেটা হলো সেটা opens new avenues for other things also to become the object। তার মানে কি, যদি একটা একটা ওয়ার্ড যেটা একটা অ্যাডভার্ব ছিল সে যদি অবজেক্টের জায়গা নিতে পারে, তাহলে সেটাকে রিপ্লেস করে দেয় একটা গ্রুপ অফ ওয়ার্ড যেটা ওটার মতনই কাজ করছে, ওটার মতনই বিহেভ করছে। তার মানে কি, একটা অ্যাডভার্বের জায়গায় যদি আমি একটা গ্রুপ অফ ওয়ার্ডস কে নিয়ে আসি যারা ওই অ্যাডভার্বটার মতনই কাজ করছে, তাহলে সেই পুরো গ্রুপ অফ ওয়ার্ডটাও হয়ে যেতে পারে অবজেক্ট অফ দ্য প্রেপোজিশন, যেমন আমরা এর আগে জাস্ট এইটাতে দেখলাম আগের রুলটাতে, তাই তো? এবং একটা গ্রুপ অফ ওয়ার্ড যখন একটা পার্ট অফ স্পিচের রিপ্লেসমেন্ট হয়ে যায়, তাকে আমি দুভাবে দেখতে পারি। তার মধ্যে যদি একটা সাবজেক্ট অ্যান্ড ভার্ব না থেকে থাকে সেই গ্রুপ অফ ওয়ার্ডের মধ্যে, সেটাকে আমি ফ্রেজ বলতে পারি। আর যদি সেই গ্রুপ অফ ওয়ার্ডের মধ্যে সাবজেক্ট ভার্ব থেকে থাকে, তাহলে আমি সেটাকে ক্লজ বলতে পারি। তাহলে সেখান থেকে এই কনসেপ্টটা আসে অফ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যান্ড অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তার মানে যখন একটা অ্যাডভার্ব যেই রোলটা প্লে করছে সেটাকে যদি একটা গ্রুপ অফ ওয়ার্ড প্লে করে, সেম সেম কাজ, শুধু একটু অন্য রকমের কথাবার্তা দিয়ে বোঝালাম, তাহলে সেটাকে আমি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারি অথবা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে পারি। ডিফারেন্সটা কোথায় হবে? ডিফারেন্সটা হবে যদি তার মধ্যে একটা সাবজেক্ট ভার্ব থেকে থাকে, তাহলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, আর যদি না থেকে থাকে সেটা হবে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, বেসিক ডিফারেন্সটা হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যেও তো আপনারা দেখেছেন যে সাবজেক্ট ভার্ব থাকতেই হবে, তাহলে আলাদা করে এই ক্লজের কথাটা আসছে কেন? ক্লজ হচ্ছে বেসিক্যালি আ পার্ট অফ দ্য সেন্টেন্স। সে এমনিতে ইন্ডিপেন্ডেন্ট না, কিন্তু চাইলে তাকে আমি ইন্ডিপেন্ডেন্টলি প্লেস করতে পারি আউট অফ দ্য সেন্টেন্স। তার মানে আপনারা যদি এরকম ভাবে ভাবেন যে একটা পার্ট অফ দ্য সেন্টেন্স, সেটাকে যদি আমি আলাদা করে বসিয়ে দিলাম কোথাও এবং সেটাই একটা ইন্ডিপেন্ডেন্ট মিনিংফুল সেন্টেন্স হিসেবে পারফর্ম করতে পারলো, তাহলে সেটাকে সেই পার্ট অফ দ্য সেন্টেন্সটাকে কিন্তু আমি একটা ক্লজ বলতে পারি। Why? Because that part has a separate set of subject and verb. তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে ক্লজ। আর যদি না থাকে any part of the sentence, a group of word which makes kind of a meaning, মানে সেটা একটা কোনো না কোনো একটা আইডিয়া হয়তো দেবে, কিন্তু সেই আইডিয়াটা কমপ্লিট হবে না। কেন হবে না? বিকজ সেটার মধ্যে সাবজেক্ট ভার্ব উভয় দুটোই অথবা যে কোনো একটা অ্যাবসেন্ট আছে। ঠিক আছে, তাহলে সেরকম একটা গ্রুপ অফ ওয়ার্ড মানে একটা ফ্রেজ অর ক্লজও কিন্তু একটা অবজেক্ট অফ প্রেপোজিশন হয়ে যেতে পারে। হাউ? ইফ দ্যাট ফ্রেজ অর ক্লজ ইজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ। সো দ্যাট ইজ আওয়ার নিউ রুল। কি বলা হয়েছে? সামটাইমস the object to a preposition in an adverbial phrase, sometimes the object to a preposition is an adverbial phrase। তার মানে যেমন object to a preposition ছিল একটা adverb, এই ক্ষেত্রে আমরা দেখব যে একটা adverbial phrase যেটা তার মানে group of words which does not have subject or verb and which behaves like an object, okay, which behaves like an adverb, sorry. So that can be the object of a preposition. How? The noise came from, আমি যদি বলি এই সেন্টেন্সটা আছে, the noise came from across the lane। ওকে, the noise came from across the lane। তো এখানে the noise হচ্ছে আমার সাবজেক্ট, তাহলে আমি যদি বলি the noise came from across the lane, তাহলে কি হচ্ছে? এখানে আমার সাবজেক্ট হচ্ছে the noise is my subject, came হচ্ছে the verb, from হচ্ছে the preposition। ওকে, আর তারপরে এই একটা গ্রুপ অফ ওয়ার্ড আছে, যে কোনো কিছু হতে পারে। তো লেট আস সেপারেট ইট, এটাকে বাদ দিয়ে দিলাম। এটাকে বাদ দিয়ে যদি আমি বলি দ্য নয়েজ কেম ফ্রম দেয়ার, ওখান থেকে নয়েজটা এসছে। দ্য নয়েজ কেম ফ্রম দেয়ার, দেয়ারকে আমি বসাতেই পারি
এই আগের রুলটাই যেটা আমরা দেখলাম যে একটা অ্যাডভার্ব অফ প্লেস ক্যান ডেফিনেটলি বিকাম object to an object to a preposition. তাহলে সেই ক্ষেত্রে there can definitely be a possibility of being an object over here. বসাতেই পারি আমি there কে। এবারে এটা তো হচ্ছে একটা adverb of place, তাই তো? এবারে it is only one word, যেটা একটা adverb বলতে পারি। এবারে এই অ্যাডভার্বটা কাজই যদি অন্য একটা গ্রুপ অফ ওয়ার্ড করে দেয়, তাহলে সেটাকে আমি কি বলতে পারি? একটা অ্যাডভার্ব অফ ফ্রেজ বলতে পারি, যেটা এই ক্ষেত্রে হয়েছে। দেখা যাক কিরকম ভাবে। তো আমি দেয়ার না বলে, মানে ওখান থেকে না বলে, যদি একটা অন্য জায়গার কথা বলি, যে কোনো জায়গা, দেয়ার না বলে অমুক জায়গা তমুক জায়গা যেরকম বলতে পারি, কিন্তু একটা গ্রুপ অফ ওয়ার্ড দিয়ে যদি সেটা এক্সপ্রেস করি, যেমন এখানে আছে অ্যাক্রস দ্য লেন, মানে রাস্তার ওপার থেকে আসছে। আমি দেয়ার না বলে বললাম রাস্তার ওপার থেকে আসছে, ওখান থেকে না আসছে বলে বললাম যে রাস্তার ওই পার থেকে আসছে, তাহলে কি বলবো? অ্যাক্রস দি লেন। অলরাইট, তাহলে এই যে পুরো ক্লাস্টার অফ ওয়ার্ডসটা আমরা পেলাম, এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাক্রস কথাটা আছে, দ্য লেন আছে, একটা নাউন আছে, কিন্তু কোনো ভার্ব তো নেই না। তাই this being a part of the sentence which does not have a subject or verb, this can be identified as a phrase. And what kind of a phrase is it? Because it is playing the role of an adverb, that's why this can be called as an adverb or adverbial phrase. All right, because this phrase is playing the role, or it can replace an adverb, it can be called as an adverbial phrase. And at the same time, it can also be called as the object of this preposition. All right, so this is how an adverbial phrase can become an object of a preposition. এরকম আরো এক্সাম্পল আমরা পাবো। তো এটা তো ছিল একটা অ্যাডভার্ব অফ প্লেসের এক্সাম্পল। সিমিলারলি যেরকম আমরা অ্যাডভার্ব অফ টাইম কে দেখেছি অ্যাজ অ্যান অবজেক্ট অফ প্রেপোজিশন, এখানেও আমরা দেখব একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেটা কিনা অ্যাডভার্ব অফ টাইমের কাজ করছে, সেটাকে অবজেক্ট অফ প্রেপোজিশন হতে। যেমন এই এক্সাম্পলটায় আছে, I did not see her till a few days ago. So I subject, did not see, এই পুরো জিনিসটা হয়ে গেল ভার্ব, হার, ওকে, এটা একটা অবজেক্ট হলো। সি হুম, সি হার, ওকে ফাইন। কিন্তু আরো এক্সট্রা কিছু আমাদের বলার ছিল সেন্টেন্সে, তাই আমরা কি করলাম, আরেকটা নতুন প্রেপোজিশন নিয়ে এলাম। এটা আমরা আগের দিনও দেখেছি যে একটা সেন্টেন্সে একটা ভার্ব দুটো আলাদা আলাদা প্রেপোজিশন আসবে, আনতে পারে, এবং সেই প্রেপোজিশন গুলো আবার আলাদা আলাদা অবজেক্ট নিয়ে আসতে পারে। লাইক আই মেনশন ইন মাই প্রিভিয়াস ক্লাস, শি স্পোক টু মি ইন হিন্দি। তো শি স্পোক ইন হিন্দি একটা পার্ট, আর শি স্পোক টু মি, তাহলে টুটা এনেছে, টু প্রেপোজিশনটা এনেছে মি কে, আর ইন প্রেপোজিশনটা এনেছে হিন্দিকে। তো দুটো আলাদা, একটা মি একটা হিন্দি, দুটো আলাদা আলাদা আমরা অবজেক্ট পেয়েছি। সেম কনসেপ্টটা এখানে ইউজড হয়েছে। এখানে ভার্বের পরে আমি একটা হার অবজেক্ট পেয়েছি, ফাইন, এবং ইন দিস কেস অ্যাজ ইউ ক্যান সি কোনো প্রেপোজিশনের দরকারই হয়নি, কিন্তু আরো অ্যাডিশনালি কিছু বলার ছিল, তাই আমি নিয়ে আসলাম এই প্রেপোজিশনটাকে টিল। ঠিক আছে, টিল মানে হচ্ছে পর্যন্ত, কোনো সময় পর্যন্ত বলা যেতে পারে। তো পর্যন্ত, a few days ago, a few days ago, এই পুরো জিনিসটা কি, একটা সময়ের কথা বলছে, তাই তো? আমি যদি বলতাম I did not see her till then, যেমন দেন দিয়ে আমরা জাস্ট কিছুক্ষণ আগেই কিছু এক্সাম্পল দেখেছি, অ্যাডভার্ব অফ টাইম কিন্তু আবার প্রেপোজিশনের অবজেক্ট হয়ে গেছে। সেরকম ভাবেই এই প্রেপোজিশনটার অবজেক্ট হিসেবেও আমরা দেনকে নিয়ে আসতে পারি এই সেন্টেন্সে। ইট উড বি আ মিনিংফুল সেন্টেন্স ইন দ্যাট কেস অলসো। বলতেই পারি I did not see her till then, অথবা I did not see her till that time, বলতে পারি তো। তো দেন না বলে আমি যদি দ্যাট টাইম বলি, অথবা এখানে কি বলা আছে a few days ago, তাহলে এটাও একটা অ্যাডভার্বেরই কাজ করছে। only difference is that it is not just one single word, it is a group of word। তাই এটাকে অ্যাডভার্ব বলবো না, এটাকে কি বলতে পারি, অ্যাডভার্ব ফ্রেজ বলতে পারি। and it is again the object of the preposition. all right, it is the object of a preposition. okay, acha, next, I sold my car for
under its half cost. Okay, so I sold my car for under its half cost. তাহলে এখানে আমার সাবজেক্ট হচ্ছে I, sold হচ্ছে verb, এবং sold for how much, এই যে how much, how many দিয়েও তো আমরা অ্যাডভার্ব পেয়েছিলাম, কোয়ান্টিটি, কোয়ালিটি, কত ধরনের অ্যাডভার্ব আছে। সেরকমই একটা ধরন যেটা মানে বেসিক্যালি অ্যাডভার্বের কাজ তো হচ্ছে যে একটা ভার্বের সম্পর্কে কিছু বলা। তো এই ক্ষেত্রে কত টাকা দিয়ে বিক্রি করেছি সেরকম ধরনের যদি কিছু বলি তাহলে সেটা একটা অ্যাডভার্ব হতেই পারে। যেমন এখানে আমি বলেছি আই সোল্ড মাই কার ফর আন্ডার ইটস হাফ কস্ট। ওকে, তাহলে এইটা তো আমার সাবজেক্ট পেয়ে গেলাম। আচ্ছা, মাই কারটা হয়ে গেল একটা একটা অবজেক্ট, প্রথম অবজেক্ট আই সোল্ড মাই কার, তো এইটা একটা অবজেক্ট হয়ে যাচ্ছে। আবার তারপরে কত টাকা দিয়ে বিক্রি করেছি সেটা বলার জন্য আমাকে প্রথমতই প্রেপোজিশনটা আনতে হলো। ওকে, সো সোল্ড ফর, যদি ফর না বলতাম তাহলে পরে যেই অবজেক্ট আসতে চলেছে সেটা একা সোল্ড যে ভার্বটা আছে তার পক্ষে নেওয়া সম্ভব হবে না, তাই তো? তাই তাকে এড করার জন্য, সো ক্যান ব্রিং অ্যালং অবজেক্টস, সেইটার জন্য আমাকে প্রেপোজিশন ফর এর সাহায্য নিতে হলো সোল্ড ফর। সো সোল্ড ফর হাউ মাচ, সোল্ড ফর আন্ডার ইটস হাফ কস্ট, এই পুরো পার্টটা আমি বলতেই পারতাম সোল্ড ফর 1 লাখ রুপিস আর সোল্ড ফর 2 লাখ রুপিস বলতেই পারতাম, কিন্তু সেই ক্ষেত্রে ওই একটাই ওয়ার্ড হতো হয়তো বা হোয়াট এভার, সেটাই হতো আমাদের অবজেক্ট। কিন্তু এই ক্ষেত্রে একসাথে অনেকগুলো ওয়ার্ডের উল্লেখ আছে, তো এটাকে আমি, যেহেতু এটা একটা ফ্রেজাল ভার্বকে ডিফাইন করছে, তাই এটা আমি অ্যাডভার্বিয়াল একটা অ্যাডভার্বিয়াল একটা ফ্রেজ হিসেবে বলতেই পারি। অলরাইট, সো দিস ইজ গোইং টু বি আওয়ার অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার মানে আন্ডার ইটস হাফ কস্ট মানে কি বলতে চাইছি, তার মানে তার হাফ কস্ট, তার মানে যেই টাকা দিয়ে আমি কিনেছিলাম তার হাফ যে কস্ট তারও কম টাকায় আমি বিক্রি করেছি। ওকে, যদিও আন্ডার কথাটা একটা প্রেপোজিশন, কিন্তু এই ক্ষেত্রে আন্ডারটাকে আমরা প্রেপোজিশন ধরছি না, কেননা ইট ইজ পার্ট অফ দিস ফ্রেজ। ওকে, আন্ডারটাকে সরিয়ে নিলে খরচাটা ঠিক বোঝানো যাবে না, কেননা আমি তো হাফ কস্টে বিক্রি করিনি। সাপোজ আমার গাড়ির দাম ছিল 2 লাখ টাকা যখন আমি সেটা কিনেছিলাম, হাফ কস্ট হবে 1 লাখ টাকা। তো আমি যদি 1 লাখ টাকার কমে বিক্রি করে থাকি গাড়িটা, তাহলে আমি তো বলতে পারি না আই সোল্ড ইট ফর হাফ কস্ট, তাহলে কথাটা ভুল বলা হচ্ছে, কারণ আমি হাফ কস্টের কমে বিক্রি করেছি। তাহলে আন্ডার ইজ হাফ কস্ট, তাই এই আন্ডার কথাটা কিন্তু পার্ট অফ দিস ফ্রেজ অ্যান্ড নট দ্য প্রেপোজিশন ওভার হিয়ার। এখানে প্রেপোজিশন হচ্ছে আমাদের ফর। সো ডোন্ট মেক আ মিস্টেক while you are reading the sentence, খুব ভালো করে পড়বেন, বুঝবেন সেন্টেন্সটা কি বলছে, বোঝাতে চাইছে, সেরকম ভাবেই কিন্তু সেন্টেন্সটা ডিফাইন্ড হয়। অলরাইট, নেক্সট। সো লাইক আই সেড, যে যেমন একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেটা ফ্রেজ সেটা একটা অ্যাডভার্বকে ডিফাইন করে বা একটা অ্যাডভার্বকে রিপ্লেস করতে পারে রাদার, সেরকমই একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেটা একটা ক্লজ সেটাও কিন্তু একটা অ্যাডভার্বের কাজ করতে পারে। তো অ্যাডভার্ব অফ টাইম অর প্লেসকে তো আমরা পেলাম অ্যাজ অবজেক্ট অফ প্রেপোজিশন, তাহলে ডেফিনেটলি ফ্রেজাল অ্যাডভার্ব ফ্রেজেস যেমন অবজেক্ট অফ প্রেপোজিশন হলো, সেরকমই অ্যাডভার্ব ক্লজেসকে এবার আমরা দেখব অ্যাজ অবজেক্ট অফ প্রেপোজিশন। আচ্ছা, sometimes the object to a preposition, sometimes the object to a preposition is an adverbial clause. তার মানে আবার আমি একটা গ্রুপ অফ ওয়ার্ডকে দেখতে পাবো যারা একটা অ্যাডভার্বকে, মানে একটা পার্টিকুলার ওয়ার্ডকে রিপ্লেস করে এসছে, which is behaving, মানে the entire cluster is behaving like an adverb of either adverb of time or maybe adverb of place. কিন্তু only difference is that কি এই যে গ্রুপ অফ ওয়ার্ডসটা থাকবে তার মধ্যে ডেফিনেটলি একটা সাবজেক্ট অ্যান্ড ভার্ব থাকবে, যেটার কারণে কিন্তু সেটা ফ্রেজ রইলো না, ইট ইজ আ ক্লজ ইন দিস কেস। অলরাইট, তো কিরকম ভাবে রয়েছে দেখা যাক। The thief ran away while the guard was sleeping. The thief ran away while the guard was sleeping. Alright, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে the thief, কথাটা হচ্ছে thief কে নিয়ে, তো thief is the subject in this case. ran টা হচ্ছে verb, away হচ্ছে একটা preposition, ওকে, আর এইটা হচ্ছে এই পুরো জিনিসটা while the guard was sleeping, এই পুরো জিনিসটাই হচ্ছে কখন পালিয়ে গেছিল,
দ্য থিফ ran away when, কখন পালিয়ে গেছিল, আমি বলতে পারি দ্য থিফ ran away then, না বলে আমি বললাম কি দ্য থিফ ran away while the guard was sleeping, মানে যেই সময় গার্ডটা ঘুমিয়েছিল, গার্ড ব্যক্তিটি যেই সময় ঘুমিয়েছিলেন সেই সময় থিফটা কি করলো, সে পালিয়ে গেল। ওকে, সো সেই সময়টাকে কিন্তু এখানে আমার প্রেপোজিশনটা হাইলাইট করছে। প্রেপোজিশন হচ্ছে এই যে ran away, এই পুরো জিনিসটা একটা ফ্রেজাল ভার্ব আছে, তারপরে এই প্রেপোজিশনটা আছে এবং এর পুরো জিনিসটার অবজেক্ট হচ্ছে দিস এন্টায়ার থিং। এবং এই এন্টায়ার থিংটা কি? ইট ইজ নট আ নাউন, ইট ইজ নট আ প্রোনাউন, it is not an adverb also, but it is an adverbial clause because it is behaving like an adverb of time, কোন সময় পালিয়ে গেল সেই দিকে এটা ইন্ডিকেট করছে এই পুরো কথাটা। and I would call this an adverbial clause. Why? Because you are going to see that it has a separate set of subject and verb. Let us see how. while the guard was sleeping, এই পুরো জিনিসটা তো তার মধ্যে থেকে গার্ড একটা নাউন, was sleeping verb, তাহলে আমি যদি এই পার্টটাকে আলাদা করে দিই গার্ড was sleeping, তাহলে আমি এটাকে একটা সেপারেট সেন্টেন্স হিসেবে ইউজ করতেই পারবো। তাহলে এটা একটা পার্ট অফ দ্য সেন্টেন্স which holds a subject and verb combination, এটা হচ্ছে মেন সাবজেক্ট ভার্ব আর এটা হচ্ছে আরেকটা সাবজেক্ট ভার্ব which is a part of this entire sentence. So this part is basically a clause, and it is what kind of a clause? Because it is saying কি কখন পালিয়ে গেল, তাহলে আমি এটাকে বলতে পারি adverbial clause. অলরাইট, adverbial clause। এবং কি ধরনের adverbial clause? adverbial clause of time, কেননা কোন সময় পালিয়ে গেছে সেই কথাটা বলেছে। নেক্সট কি বলা আছে? I did not give up, I did not give up, এখানে আমার সাবজেক্ট হচ্ছে I আর did not give up, এই পুরোটা হচ্ছে আমার ভার্ব প্রেপোজিশন কম্বিনেশন। ওকে, did not টা ছেড়ে দিলাম, give up, give up মানে হচ্ছে এটা একটা ফ্রেজাল ভার্ব, তো মেন ভার্বটা হচ্ছে give আর তারপরে এসছে এই প্রেপোজিশনটা up। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের প্রাইমারি ভার্ব প্রেপোজিশন কম্বিনেশন which is important। তো give up মানে হচ্ছে হাল ছেড়ে দেওয়া বা সারেন্ডার করা, মানে সারেন্ডার না, মানে হাল ছেড়ে দেওয়া আর কি। আই গিভ আপ। সাপোজ ইউ আর ট্রাইং টু ফিগার আউট দ্য সলিউশন অফ আ প্রবলেম অর ইউ আর ট্রাইং টু সলভ আ পাজল, আপনি অনেক চেষ্টা করলেন তারপরেও পারলেন না, আলটিমেটলি আপনি কি বললেন? যে আমি হাল ছেড়ে দিচ্ছি, আমি আর পারবো না, তাই তো? তো আই এম গিভিং আপ, আমি হাল ছেড়ে দিচ্ছি। ওকে, সো যেমন বলা যেতে পারে দে গেভ আপ হোপ, ওকে, যে তারা আশা ত্যাগ করলো। তো এই যে কিছু ত্যাগ করা বা হাল ছেড়ে দেওয়া সেটাকে বলা হয় গিভ আপ। ওকে, তো এটা একটা ফ্রেজাল ভার্ব। সো আই ডিড নট গিভ আপ টিল, এই টিলটা হচ্ছে আমার নেক্সট যে পার্টটাকে ডিফাইন করবে সেটার শুরুটা করে দিচ্ছে এই টিল। আচ্ছা, আই ডিড নট গিভ আপ টিল আই কুড ব্রিং দ্য ইনসিডেন্ট of the concerned authority. ওকে, সো আমি যদি বলি টিল when বা with what time, যতক্ষণ না পর্যন্ত আমি কনসার্ন অথরিটির নোটিসে এই পুরো ম্যাটারটাকে আনতে পারছিলাম না ততক্ষণ অবধি আই ডিড নট গিভ আপ। কি বলছে? আই ডিড নট গিভ আপ টিল আই কুড ব্রিং দ্য ইনসিডেন্ট টু দ্য নোটিস অফ দ্য কনসার্ন অথরিটি। তার মানে আমি ততক্ষণ অবধি হাল ছাড়লাম না যতক্ষণ অবধি আমি এই পুরো ঘটনাটা কনসার্ন অথরিটির দৃষ্টির সামনে নিয়ে আসতে পারলাম, তাই তো? আই কুড ব্রিং টু দ্য নোটিস অফ দ্য কনসার্নড অথরিটিস। তাহলে এই পুরো জিনিসটা কি হয়ে গেল? একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, বিকজ ইট হ্যাজ a set of subject and verb, পুরো জিনিসটা দেখলেই বোঝা যাচ্ছে এই যে I could bring the incident to the notice of the concerned authority, আইটা যদি এই পার্টের শুধু এই পার্টটা কনসিডার করছি, মেন সেন্টেন্সটা না, এই পার্টের মধ্যে সাবজেক্ট হচ্ছে এইটা আর বাকি এই যে কুড ব্রিং ভার্ব পেয়ে যাচ্ছি, তারপরে আরো জিনিস আছে। তো দিস কুড জলি ওয়েল বি separated out of the sentence and placed as an independent sentence. So that's why I would call this a clause, and this is an adverbial clause.
So that operates as the object of the preposition in this case. All right. Okay. আচ্ছা। নেক্সট, সো আমরা বিভিন্ন কন্ডিশন দেখলাম যে কত রকম ভাবে, এই যে আপনাদেরকে বলছিলাম না যে কত রকম ভাবে যে প্রেপোজিশন অপারেট করতে পারে সে এফেক্টিভলি, সেগুলো আমরা দেখলাম যে ইন হোয়াট পসিবল ওয়েজ। ওকে, এবং কত ভাবে অবজেক্ট নিয়ে আসতে পারে। সো দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। নাও উই আর গোইং টু সি দি কাইন্ডস অফ প্রেপোজিশনস, কত রকমের প্রেপোজিশনস হতে পারে। অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে যেই ওয়ার্ডগুলো প্রেপোজিশন হয় সেই সেম ওয়ার্ডগুলো আপনারা হয়তো অ্যাজ অ্যাডভার্বস কোথাও দেখে থাকবেন, অনেক ক্ষেত্রেই সেটা হয়। আবার কখনো কনজাংশনও হতে পারে, কিন্তু কনজাংশন হিসেবে তার যা ফাংশন থাকবে, প্রেপোজিশন হিসেবে কিন্তু তার ফাংশনটা আলাদা থাকবে। বা অ্যাডভার্ব হলে তার একরকম ফাংশন থাকবে, সেম ওয়ার্ড, কিন্তু সে যখন প্রেপোজিশনের রোল প্লে করছে সে কিন্তু প্রেপোজিশনের রোলটাই প্লে করবে। তো কোন সেন্টেন্সে কিরকম ভাবে সে আছে সেটার উপর ডিপেন্ড করা হয় যে সে সেই জায়গাটাতে কি রোল প্লে করছে, প্রেপোজিশন নাকি অ্যাডভার্ব নাকি কনজাংশন নাকি সামথিং এলস। অলরাইট, সো লেট আস সি দ্য কাইন্ডস অফ প্রেপোজিশনস নাও, যে কত ধরনের হতে পারে। এখানে আমি অল্প কিছু এক্সাম্পলসই আপনাদেরকে দিয়েছি। আপনাদের যে গ্রামার বুক আপনারা কনসাল্ট করছেন সেখানে আপনারা ডেফিনেটলি দেখবেন অনেক প্রেপোজিশন আছে। ক্লাসে তো এত স্লাইডে আমি আপনাদেরকে দেখাতে পারবো না। তো বেসিক কিছু কিছু প্রত্যেকটা ক্যাটাগরি থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রেপোজিশনের কাইন্ডস। আপনারা যেই গ্রামার বইটাই ফলো করবেন, আমি যেমন প্রথমেই আমার যে ক্লাসটা হয়েছিল ফার্স্ট ক্লাসেই আমি বলেছিলাম যে রেন অ্যান্ড মার্টিনের গ্রামার বুকটা হচ্ছে সবথেকে অথেন্টিক। অথবা যদি সেটা আপনার না থেকে থাকে তাহলে হাই স্কুল গ্রামার বুক, মানে ক্লাস 10 9 10 যেই গ্রামার বুক স্কুলে ফলো করেছেন সেই বইটা কনসাল্ট করবেন, কেননা সেইখান থেকে আপনি যেহেতু পড়েছেন ইউ উইল বি ফ্যামিলিয়ার। ইফ ইউ হ্যাভ দ্যাট বুক, ভেরি গুড, প্লিজ ডু কনসাল্ট। Otherwise, if you don't have any grammar book and you want to buy one, then please do buy the Wren and Martin, WREN and Martin grammar book. All right, okay. And even if you get a second hand version, that is not also not a problem, because for all these years পুরো বইটাতে সেরকম কোনো relevant changes হয়নি। ওকে, আচ্ছা, তাহলে দেখা যাক কাইন্ডস অফ প্রেপোজিশন। প্রথম যেইটা আছে সেটা হচ্ছে সিম্পল প্রেপোজিশনস। প্রথম ক্যাটাগরিটা সিম্পল, যেগুলো আমরা খুব কমনলি যেগুলো আমরা সেন্টেন্সে দেখতে পাই, একটা ওয়ান ওয়ার্ড যেই প্রেপোজিশন গুলো হয়, যেমন অ্যাট, বাই, ফর, ইন, অফ। আবার ও এফ অফ যেমন আছে, এখানে দেখুন ও ডাবল এফ অফও আছে, দুটোই কিন্তু প্রেপোজিশন। ওকে, ফ্রম, অন, আউট, পুট, উইথ, এক্সেট্রা এন্ড সো মেনি মোর। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা পাই সেগুলো হচ্ছে কম্পাউন্ড প্রেপোজিশন। এগুলো যেমন ওয়ান ওয়ার্ড প্রেপোজিশন ছিল, মানে এগুলোকে ভাঙা যাবে না, মানে যে ওয়ার্ডটা আছে সেটাকে ব্রেক করা যাবে না, বা অন্য কোনো ওয়ার্ডের থেকে এদের উৎপত্তি হয়নি, সেটাও ঠিক। তো এটাই হচ্ছে অরিজিনাল ওয়ার্ডটা। সেরকম কম্পাউন্ড প্রেপোজিশন গুলো কিন্তু হচ্ছে এদের থেকে আলাদা। ওয়াই? বিকজ দিস হ্যাজ বিন মেড বাই কম্বাইনিং ওয়ার্ডস, এবং অন্য ওয়ার্ডস থেকে এগুলো এসছে, তাই এগুলোকে কম্পাউন্ড প্রেপোজিশনও বলা হয়। যেমন ইনসাইড। ওকে, ইনসাইড, সাইড মানে হচ্ছে পাশে, আর ইনসাইড মানে হচ্ছে কোনো কিছুর ভেতরে, তাই তো? আবার আমি যদি বলি বিসাইড, তার মানে হচ্ছে বিসাইড সামথিং। শুধু সাইড মানে হচ্ছে পাশ, আর বিসাইড মানে হচ্ছে কোনো কিছুর পাশে। অলরাইট, সো কোনো কিছুটাই হয়ে যাবে আমার অবজেক্ট যখন আমি এই প্রেপোজিশন বিসাইডটা ইউজ করব। যেই জিনিসটা অবজেক্ট হিসেবে বসবে তার পাশে এই কথাটাই বোঝাবে হচ্ছে এই প্রেপোজিশন বিসাইডটা। অলরাইট, আচ্ছা, আউটসাইড, সাইড মানে হচ্ছে পাশ, কিন্তু কোনো কিছুর বাইরে, মানে একটা ধরুন একটা পরিধি আছে, তার বাইরে যদি কিছু হয় তাহলে সেই জিনিসটাকে বলবো আউটসাইড। অলরাইট, ওকে, তো আউটসাইড হলো, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কি এই ওয়ার্ডগুলো অন্য ওয়ার্ড কম্বাইন করে তৈরি হয়েছে। অ্যারাউন্ড, রাউন্ড কথাটা থেকে এসছে। রাউন্ড মানে হচ্ছে একটা সার্কেল বলা যেতে পারে। অ্যারাউন্ড মানে হচ্ছে কোনো কিছুর, মানে সার্কুলার ওয়েতে যদি কোনো কিছুকে আমি প্রদক্ষিণ করি তাহলে আমি বলতে পারি অ্যারাউন্ড। তো অ্যারাউন্ড সামথিং, ওই সামথিংটা হচ্ছে মাঝখানে ওই সামথিংটা থাকবে তার চারপাশে। অলরাইট,
যে অবজেক্টটা আমি পাবো অ্যারাউন্ড আসার পরে, সেই অবজেক্টটা মাঝখানে রেখে তার চারপাশে যদি আমি কিছু বোঝানোর চেষ্টা করি, সেইটাই বোঝাবে হচ্ছে এই অ্যারাউন্ড প্রেপোজিশনটা। অলরাইট, তারপরে আসছে অ্যালং। লং কথাটা থেকে এসছে বা লেংথ কথাটা থেকে এসছে, ঠিক আছে? লেংথ একটা কোনো কিছু একটা স্ট্রেচ অফ ল্যান্ড হতে পারে, একটা স্ট্রেচ অফ একটা রোড হতে পারে। অ্যালং, লং মানে লম্বা একটা স্ট্রেচ অফ ল্যান্ড কল্পনা করে নিলাম যেটা যাচ্ছে, সেটার পাশে পাশে যদি কিছু যায় সেটাকে আমি বলতে পারি অ্যালং। মানে লেংথটাকে কনসিডার করে যদি কেউ সাথে সাথে যায়, তো আমি যদি বলি অ্যালং দ্য রোড, তার মানে রোড যেমন গেছে রোডের সাথে সাথে কিছু একটা গেছে, তাই আমি বলছি অ্যালং দ্য রোড। ওকে, আচ্ছা, সো দিস ইজ আ প্রেপোজিশন। দেন বিহাইন্ড, হাইন্ড কথাটা মানে হচ্ছে পেছন, তো কোনো কিছুর পেছন হচ্ছে বিহাইন্ড সামথিং, তার মানে যে জিনিসটা বলা থাকবে তার পেছনে বলতে গেলে আমাকে এই প্রেপোজিশন বিহাইন্ডটা বলতে হবে। তারপরে হচ্ছে বিলো, अगेन কোনো কিছুর নিচে, অলরাইট, একটা ডিমার্কেশন থাকবে, একটা লাইন থাকবে, একটা লেভেল থাকবে, সেইটার নিচে যদি আমি বলি তাহলে হচ্ছে বিলো। শুধু লো কথাটার মানে হচ্ছে নিচু, এবং বিলো কথাটা হচ্ছে যে কোনো কিছুর নিচে। ওকে, আচ্ছা, তো একটা লাইন থাকবে বা কোনো একটা মার্ক থাকবে তার নিচে হতে পারে। ওকে, আচ্ছা, সো এই দুটো ক্যাটাগরি পেলাম। থার্ড ক্যাটাগরি হচ্ছে যেটাকে আমরা বলি ফ্রেজ প্রেপোজিশনস। অলরাইট, ফ্রেজ প্রেপোজিশনস, তার মানে এখানে আবার দেখা যাচ্ছে যে একটা গ্রুপ অফ ওয়ার্ড চলে আসছে which behave like a preposition, তার মানে একটা পার্টিকুলার ওয়ার্ড না, একটা গ্রুপ অফ ওয়ার্ড, কিন্তু যেটা একটা প্রেপোজিশনের কাজ করবে, একটা সেন্টেন্সে ডেফিনেটলি একটা প্রেপোজিশনের কাজ করবে। তো সেই গ্রুপ অফ ওয়ার্ডটাকে আমি ফ্রেজ প্রেপোজিশন বলছি। কেন বলছি গ্রুপ অফ ওয়ার্ডকে? বিকজ এই গ্রুপ অফ ওয়ার্ডের মধ্যে সাবজেক্ট ভার্ব নেই, so just a group of word কিন্তু not independent. Why not independent? Because it does not have a subject or a verb, তাই তো? তো সেই ক্ষেত্রে এটাকে আমি গ্রুপ অফ ওয়ার্ডই বলবো বা ফ্রেজ বলতে পারি। তাই এগুলোর নাম হয়েছে ফ্রেজ প্রেপোজিশন, বিকজ দে আর গোইং টু প্লে দ্য রোল অফ প্রেপোজিশন। অলরাইট, তো কিরকম অনেক এক্সাম্পলস আছে, তার মধ্যে কয়েকটা হচ্ছে ইন অর্ডার টু, অ্যাওয়ে ফ্রম। ইন অর্ডার টু কোনো কিছুর জন্যে, কোনো কিছু করার জন্যে, এরকম ভাবে যদি বলি। অ্যাওয়ে ফ্রম কোনো কিছুর থেকে দূরে। ওকে, তারপরে যদি বলি ফর দ্য সেক অফ, কোনো কিছুর খাতিরে, ঠিক আছে, কোনো কিছুর খাতিরে, ফর দ্য সেক অফ। বা যদি বলি উইথ রিগার্ড টু, তার মানে কোনো কিছু সম্পর্কিত, যদি আমি কিছু বলি উইথ রিগার্ড টু, বা একটা জিনিসকে স্ট্যান্ডার্ড রেখে তার সম্পর্কে যদি আমি কিছু বলি উইথ রিগার্ড টু, মানে সেটাকে স্ট্যান্ডার্ড হিসাবে ধরে সেটা রেসপেক্টে যদি আমাকে কিছু বলতে হয় তাহলে উইথ রিগার্ড, মানে কোনো একটা জিনিসকে রিগার্ড দিয়ে, সম্মান দিয়ে। ওকে, আচ্ছা, বাই ভার্চু অফ। ওকে, বাই ভার্চু অফ, আচ্ছা, বা বললাম ইন কম্প্যারিজন টু, এরকম আরো অনেক আছে। আপনারা যখন দেখবেন বিভিন্ন বই যেটাই আপনারা কনসাল্ট করছেন, আই এম শিওর প্রত্যেকটা বইয়ের মধ্যেই এরকম অনেক এক্সাম্পলস দেওয়া আছে। ডু লুক ইনটু দ্য বুক ফর দোজ এক্সাম্পলস। অলরাইট, আচ্ছা, এবারে এক্সাম্পলস কিছু দেখা যাক এগুলো ইউজ করে। প্রথম এক্সাম্পলটা বলছে he died fighting on behalf of his country. অলরাইট, he died fighting on behalf of his country, এখানে on behalf of এই পুরো জিনিসটা হচ্ছে আমার একটা ফ্রেজ প্রেপোজিশন। ফ্রেজ প্রেপোজিশন হচ্ছে on behalf of। ওকে, অন বিহাফ, আমি যদি বলি আমি কারুর বিহাফে কোনো একটা কাজ করে দিলাম, তার মানে যে আমি অমুকের হয়ে একটা কাজ করলাম, তার মানে দেশের হয়ে আমি ফাইট করতে গেছি। তো সোলজার যে হয় সে দেশকে রিপ্রেজেন্ট করছে, তো এই রিপ্রেজেন্ট করাটাকে বলা হয় অন বিহাফ অফ। তার মানে সে দেশের হয়ে লড়াই করতে গেছিল, দেশকে রিপ্রেজেন্ট করে সে লড়তে গেছিল এবং সেখানে সে শহীদ হয়েছে। তো সেইটা আমরা বলতে পারি on behalf of. Alright, acha, next sentence, he acted according to my instructions. He acted according to my instructions. এই according to কথাটা হচ্ছে আমাদের ফ্রেজ প্রেপোজিশন। দেখুন কি বলা আছে, he acted তারপরে according to my
my instructions, এই my instructions কথাটা হচ্ছে আমার object. এটা তো verb বোঝাই যাচ্ছে. This is our subject. So this is our phrase preposition and it is bringing along the object my instructions. Alright? Okay. Next. On account of her negligence, the company suffered a huge loss. Okay? আচ্ছা, এখানে আমাদের preposition হচ্ছে বা phrase preposition rather হচ্ছে on account of. তার মানে তার গাফিলতির জন্যে কোম্পানিকে অনেক বড় লস ফেস করতে হলো, তাই তো? সো অন অ্যাকাউন্ট অফটা হচ্ছে আমাদের ফ্রেজ প্রেপোজিশন ইন দিস কেস। ওকে, সো এরকম আরো এক্সাম্পলস আপনারা ডেফিনেটলি এক্সপ্লোর করবেন। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় ডু লেট মি নো ইন ইন আওয়ার ক্লাসেস, যখন আমরা আবার ইন্টারঅ্যাক্ট করব, আশা করি সেটা খুব শিগগিরই হবে। তো তখন ডেফিনেটলি আমাকে জিজ্ঞেস করবেন যদি কোনো প্রবলেম হয়।